বসবাসযোগ্য একটি পৃথিবী, অপরূপ প্রকৃতি অনন্য। এলো তারি মানচিত্রে মহাকাল স্রোতে ভেসে অগণিত জীবন প্রজন্ম। আমরা সৃষ্টির শ্রেষ্ঠতে গণ্য, তবু কেন পৃথিবী বিপন্ন? এসো বন্ধু, গোটা পৃথিবী আজ আমাদের হাতে গড়ব। কেন বৃক্ষের সাথে বন্ধন, তারই গল্প আজ শুনবো। অধিক বৈচিত্র্যপূর্ণ নদীমাতৃক ও প্রকৃতি সমৃদ্ধ একটি দেশ বাংলাদেশ। পানি উন্নয়ন বোর্ড ও নদী রক্ষা কমিশন সম্প্রতি সময়ে দেশের নদ নদীর সংখ্যা পর্যালোচনা করে একটি খসড়া তালিকা প্রণয়ন করেছে, যা হতে স্পষ্ট হওয়া যায় যে লক্ষ কোটি বছর ধরে এই ভূখণ্ডের মানচিত্রে বয়ে চলা অজস্র নদ নদীর মাঝে আজ শুধু 1294টির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে আসা পলি দ্বারা গঠিত উর্বরা এই মৃত্তিকা আর জলরাশির বুকেই সঞ্চিত রয়েছে আমাদের খাদ্যপুষ্টির অফুরন্ত নিরাপত্তা। ভূসীমার পরিমাপ অনুযায়ী বর্তমান কাল পর্যন্ত চিত্রপটে আঁকা ছবির মতো এই বদ্বীপ অঞ্চল বাংলাদেশের মানচিত্রটির ভূপ্রাকৃতিক আয়তন দাঁড়িয়েছে প্রায় 1,47,610 বর্গ কিলোমিটার, যা প্রায় 65,000 বর্গমাইল বিস্তৃত। উপকূলীয় চরাঞ্চল বৃদ্ধির কারণে এই মানচিত্রের আয়তনে নৃত্যনাধিক্যের সৃষ্টি হচ্ছে, যা আবার জলবায়ুর পরোক্ষ নেতিবাচক অভিঘাতের তীব্র খরস্রোতায় প্রতিদিন পুনরায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভৌগোলিক অবস্থানগত কারণেই শিরা উপশিরার মতো অজস্র অসংখ্য নদ নদী বিস্তৃত হয়ে নানা রূপে ঐশ্বর্যে গড়ে উঠেছে এই দেশ। সঙ্গত কারণেই বিশ্বের কাছে নদীমাতৃক দেশ বলে পরিচিত এই মানচিত্রটি প্রাকৃতিক বৈচিত্র্যে বিশ্বের বুকে অনন্য সুন্দর রূপমাধুর্যতায় গাঁথা চিরহরিত বিচিত্র এক দেশ বাংলাদেশ। সাগরের বুক ফুঁড়ে জেগে ওঠা অনন্য ভূপ্রাকৃতিক এই নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত বদ্বীপ অঞ্চলের অধিকাংশ মানুষগুলোর জীবন সংস্কৃতির বিচিত্র বলয় গড়ে উঠেছে এই নদীকেই কেন্দ্র করে। নদ নদী কেন্দ্রানুগ প্রকৃতির প্রভাবেই তাদের নিত্য সাধারণ জীবনের আর্থসামাজিক প্রেক্ষাপটটি মূলত কৃষি ও প্রাণী সম্পদের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। তবে অসংখ্য নদ নদী খাল বিল পুকুর ডোবা নালা বিস্তৃত এই অববাহিকার মানুষগুলো মৎস্য সম্পদের উপরই অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে রয়েছে। তাই এই জনপদ কৃষিসহ নানা জীবিকা নির্ভর মানুষের কাছে আজও মৎস্য সম্পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়ে সম্ভাবনাময়ী প্রাকৃতিক সম্পদ রূপেই চিহ্নিত হয়ে আছে। আমাদের এই বাংলাদেশ সেই একদিকে যেমন আছে অসংখ্য নদীনালা খাল বিল হাওর বাওর, যেটা স্বাদুপানির একটি উৎস, আবার অন্যদিকে আমাদের রয়েছে বিশাল বঙ্গোপসাগর। তো এই দুটি মিলিয়ে বাংলাদেশ আসলে জলজ জীববৈচিত্র্যে খুবই ভরপুর। বিশেষ করে মাছ, আমাদের এই দেশে প্রায় 275 প্রজাতির স্বাদুপানির মাছ আছে এবং প্রায় 700-রও অধিক প্রজাতির সামুদ্রিক মাছ আছে। তো একসময় আমাদের দেশে এই খাল বিল নদীনালাগুলো মাছে পরিপূর্ণ ছিল। সাগরের লবণ জল আর স্বাদু পানি আবৃত পুকুর ডোবা খাল বিল নদী হ্রদ হাওর বাওর
পাহাড়ি ঝর্ণা হতে শুরু করে যেখানে জলজ প্রাণ উপযোগী পরিবেশ রয়েছে সেখানেই অফুরন্ত মাছের অস্তিত্বের সন্ধান এদেশের মৎস্যজীবীদের দুর্দম বাধাকে ডিঙিয়ে বেঁচে থাকার পথকে প্রতিনিয়তই অনুপ্রাণিত করে আসছে। 50-এর দশকেও আমাদের বিস্তৃত এই অঞ্চল জুড়ে অজস্র অগণন নদ নদী প্রবাহিত ছিল। একই সঙ্গে অসংখ্য জলাধার, খাল, বিল, পুকুর, ডোবা, নালা, নর্দমায় পরিপূর্ণ ছিল এই ভূমি, যার অধিকাংশই আজ দূষণ আর দখল বাণিজ্যের আগ্রাসনে মৃতপ্রায়। অথচ একসময় এই নদ নদী জলাশয় এতটাই সমৃদ্ধ ছিল যে কোনো সময় যে কেউই যেখানে জাল ফেলত সেখানেই পুরো জাল ভর্তি হয়ে উঠে আসত নানা রকমের মাছ আর মাছ। এই অফুরন্ত জলজ সম্পদ মাছ আর ভাতি ছিল বাংলার জনসাধারণের অন্যতম এক প্রধান খাদ্য। যুগে যুগে একটি প্রবাদ বাক্যর জনশ্রুতি আজও বিদ্যমান, আর তা হচ্ছে এদেশের জনগণের দুবেলা খাবারের তালিকায় মাছ আর ভাত না হলেই নয়। আজও আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা মনে করতে গিয়ে বলে থাকি গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছের কথা। সেই ঐতিহ্যের অতীত আজ শুধুই স্মৃতি। এই যে আমাদের যে মৎস্য চাষ হচ্ছে বিভিন্নভাবে, আপনারা জানেন যে অনেকগুলো মাছ দেশি বিদেশি মিলিয়ে প্রায় 10-12 প্রজাতির মাছ এখন চাষ হচ্ছে, যেমন তেলাপিয়া, তারপরে বিদেশি মাছের মধ্যে থাই পাঙ্গাস, থাই কই, দেশির মধ্যে আমাদের রুই, কাতলা, মৃগেল, এগুলো চাষ মিলে এখন উৎপাদন কিন্তু অনেক বেড়েছে। প্রাকৃতিক উৎস থেকে উৎপাদন কমে গেলেও চাষের মাছের উৎপাদনটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং বৃদ্ধি পাওয়ার ফলে আজ কিন্তু আমরা এই যে আমাদের প্রোটিনের যে সোর্স মাছের দিক থেকে সেটা আমরা কিন্তু আমাদের মিটে যাচ্ছে, এবং আমাদের প্রায় বর্তমানে 50 লক্ষ মেট্রিক টন আমাদের উৎপাদন, এবং এই উৎপাদনটা সরকারি হিসাব মতে আমাদের যা চাহিদা প্রায় 48 লক্ষ মেট্রিক টন, তার থেকে কিন্তু কিছু বেশি আছে। তো এই যে ব্যাপক উৎপাদন, এই বিষয়টি মূলত এসেছে মাছ চাষের ফলে, এবং এই চাষটা শুধু প্রান্তিক মৎস্য চাষি ভাইরা আছে শুধু তাই না, এখন মাছ চাষ কিন্তু কর্পোরেট লেভেলে চলে গেছে। বিভিন্ন বড় বড় কোম্পানি তারাও মাছ চাষে এগিয়ে এসেছে, এবং এই মাছ চাষের সাথে শুধু চাষ না, তার সাথে আরও কয়েকটি ইন্ডাস্ট্রি জড়িত, যেমন ফিড ইন্ডাস্ট্রি জড়িত, মাছের অনেক ধরনের ওষুধপত্র, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স লাগে, সেগুলো একটা ইন্ডাস্ট্রি জড়িত। তারপর মৎস্য আহরণের ক্ষেত্রে যদি আমরা যাই, যে মৎস্য আহরণ জেলেভেরা আমাদের প্রাকৃতিক উৎস থেকে করছে, যেমন নদী নালা, খাল, বিল, হাওর থেকে অথবা আমাদের সমুদ্র থেকে, সেখানে আমাদের অনেক ধরনের জাল লাগে, অনেক ধরনের ইনস্ট্রুমেন্টস লাগে, নৌকা লাগে, সেগুলোর সাথেও অনেক জনগোষ্ঠী জড়িত। তো এইভাবে আমাদের যে মৎস্য যে সেক্টরটা, এটা একটা শিল্পের মতো হয়ে গেছে, এবং এর সাথে অনেক মানুষের আজ জড়িত হয়েছে। সো এই যে আমাদের মৎস্য উৎপাদন, মাছ চাষ একদিকে যেমন আমাদের আমিষের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে আমাদের যে জীবিকা, অনেক মানুষের জীবিকার একটা জায়গা তৈরি হয়েছে। নদী গবেষণার তথ্য বলছে যে বর্তমানে দেশের 1294টি নদ নদীর মধ্যে মানুষের আগ্রাসনে 81টি নদীর অস্তিত্ব হারানোর উপক্রম হয়েছে। এক্ষেত্রে জলজ পরিবেশ ও এর পারিপার্শ্বিক বাস্তুতন্ত্র রক্ষাসহ মৎস্য সম্পদ আহরণ করা যায় এমন অর্থনৈতিক অঞ্চলে মানুষের জীবন জীবিকা নিরাপদ রাখার লক্ষ্যে মৎস্য ও জলজ প্রকৃতি সংরক্ষণে সরকার কার্যকর নানা উদ্যোগ গ্রহণ করেছে। বঙ্গীয় ভূখণ্ডের এই মানচিত্রে পদ্মা, মেঘনা ও যমুনা এই 3টি নদী প্রণালী এঁকে বেঁকে 405টিরও বেশি নদ নদীর নাম ধারণ করে নানা রূপে ভিন্ন ভিন্ন শাখা উপশাখায় ভাগ হয়ে সবুজ শ্যামল বাংলার বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে অবশেষে বঙ্গোপসাগরে এসে মিশেছে। এই নদ নদী ঘিরে গড়ে উঠেছে চিত্তাকর্ষক নানা অঞ্চল আর অসংখ্য মানুষের মৎস্য সম্পদ কেন্দ্রিক জীবন ও জীবিকা। জনসংখ্যার ঘনত্ব ও কালে কালে মানুষের আত্মস্বার্থ কেন্দ্রিক অদূরদর্শী দৃষ্টিভঙ্গির আগ্রাসন পুকুর, ডোবা, খাল, বিল, দিঘি, নালা, ঝিল
মৎস্য বিচরণের এসব গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলগুলো প্রায় বিলুপ্তির প্রহর গুনছে। প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশের বিবর্তন, জলাশয় সংকোচন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, নদ নদী, খাল বিল দখল ও ভরাট, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বিচরণ ক্ষেত্র বিনষ্ট হওয়ায় আজ আর প্রকৃতির আপন নিয়মে জন্মানো মাছের যোগান দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাজারে কৃত্রিম চাষের মাছ ছাড়া প্রকৃতির আপন বাস্তুতন্ত্রে বেড়ে ওঠা মাছের যোগান তেমনটি আর চোখে পড়ে না। বাংলাদেশে মুক্ত জলাশয়ে প্রায় ৬০০টির বেশি অভয়াশ্রম রয়েছে। এই অভয়াশ্রম বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে মাছ ডিম পাড়ে বা মাইগ্রেশনের জন্য যে জায়গাগুলোতে মাছ প্রজননের জন্য আসে, সেই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করে সেই জায়গাগুলোকে অভয়াশ্রম হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এবং শুধুমাত্র অভয়াশ্রম ডিক্লেয়ার করার ফলেই যে আমাদের ফলপ্রসূ কোনো ফলাফল আসবে তা নয়, এবং এটা ভালোভাবে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ প্রকল্পগুলোতে বাঁধ নির্মাণ, নির্বিচারের ডিমওয়ালা মাছ ও পোনা নিধন, ইজারা প্রথার মাধ্যমে মাছের বংশবিনাশ, মাছের আবাসস্থল থেকে অধিক পানির নিষ্কাশনের মাধ্যমে কৃষি ফসলের সেচ, শিল্প কারখানা হতে নিষ্কাশিত বর্জ্য পদার্থ দ্বারা পানি দূষণ সহ মাছের বংশ ধ্বংসে বিভিন্ন শ্রেণীর জাল ও নানা ফাঁদ ব্যবহার, বিধি নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ, প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে মৎস্য সম্পদ বৃদ্ধি ও সংরক্ষণের ক্ষেত্রে পরিকল্পনার অভাব, অপরিকল্পিত হারে বেড়ে যাওয়া জনসংখ্যার বসতির ঘনত্ব বৃদ্ধি, সুস্থ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অনিয়ম ও অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কারণে প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে দারুণ সমস্যার সৃষ্টি করেছে। এসব মানবসৃষ্ট নানা প্রকার মূল্যবোধহীন, প্রগতি বিরোধী সংকটময় পরিস্থিতির প্রভাব বিস্তারী এদেশের জলরাশির বিস্তৃত প্রান্তরে সুদীর্ঘ সময় ধরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মৎস্য সম্পদের উৎসকে ধীরে ধীরে ধ্বংস করেছে, যে কারণে আবহমান কাল হতে প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠা মৎস্য সম্পদের উৎসে মারাত্মকভাবে বিপর্যয় নেমে এসেছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের দূষণ, কলকারখানা দূষণ আছে, বিভিন্ন ধরনের কীটনাশক আছে, বিভিন্ন দূষণের কারণে আমাদের এই প্রাকৃতিক যে জলাশয়গুলো এগুলো দূষিত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু মাছের উপর একটি ব্যাপক চাপ পড়ছে, এবং এই প্রাকৃতিক উৎস থেকে যে মাছের আহরণ সেটা অনেকটা কমে এসছে। কিন্তু এই আহরণটা তো কমে আসলে আমাদের যে প্রোটিন সোর্স আমরা পাবো কিভাবে? সেক্ষেত্রে আবার আমাদের দেশে কিন্তু এখন মৎস্য চাষের একটা ব্যাপক বিকাশ ঘটেছে। চাষ পদ্ধতির মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে মৎস্য উৎপাদন ও প্রয়োজনের ক্ষেত্রে সাফল্য সৃষ্টি হলেও আদি অকৃত্রিম উৎসের মিঠা পানির যে মাছ, এর স্বাদ ও গন্ধ বর্তমান প্রজন্মের কাছে ব্যক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদেশের প্রাকৃতিক জলজ পরিবেশের আপন উৎসে যে মৎস্য সম্পদের অফুরন্ত উৎপাদন ছিল তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে পড়ছে। বর্তমান প্রজন্মের বাংলাদেশ মৎস্য সম্পদ নিয়ে নতুন করে ভিন্ন এক সম্ভাবনার কথা বলছে। আমি যখন ছোট ছিলাম, এটা হচ্ছে 2010 সালের কথা, আমরা যখন আমার বড় ভাইয়ের সাথে আমরা মাছ ধরতে যেতাম, আমাদের যে খাল বিলগুলোতে আমাদের হাওরের মধ্যে দিয়ে যে খালগুলো যেত, সেখানে যখন আমরা মাছ ধরতে যেতাম, মানে সত্যি কথা বলতে যখন মাছ ধরার সিজন থাকতো তখন এত পরিমাণে মাছ পাওয়া যেত যে মাছে পানিতে মানে সমান মানে দেখা যেত আর কি, এত পরিমাণে মাছ, মানে আপনারা বিলিভ করবেন না, মাছ এবং পানি সমান ছিল। কিন্তু খুব দ্রুতই সেটা হচ্ছে 5 থেকে 7 বা 10 বছর পরে সেটা দেখা গেছে ওই জায়গায় আর কোনো মাছই পাওয়া যাচ্ছে না। এখন এই মাছ না পাওয়ার পিছনে আসলে অনেকগুলো ফ্যাক্টরি কাজ করে। তার মধ্যে এখন সবচেয়ে যে ইমার্জিং ফ্যাক্টর সেটা হচ্ছে অ্যাকোয়াটিক পলিউশন। আমি রিসেন্ট স্টাডিগুলো থেকে দেখেছি যে আমাদের মূলত যে পলিউশনগুলো হচ্ছে সেটা হচ্ছে হেভি মেটাল পলিউশন, মাইক্রোপ্লাস্টিক পলিউশন, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস পলিউশন, দেন হচ্ছে অর্গানিক পেস্টিসাইডস পলিউশন। এগুলো মূলত হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে বেশিরভাগ আসতেছে, আমাদের এগ্রিকালচার ফিল্ড থেকে আসতেছে। আমাদের যে ড্রাই ফিশ ইন্ডাস্ট্রিগুলোতে আমরা খুব বেশি পরিমাণে ডিডিটি ইউজ করতেছি, ওইগুলো থেকে অ্যাকোয়াটিক যে পলিউশন হচ্ছে। আমাদের মাইক্রোপ্লাস্টিক পার কিলোমিটার এরিয়া ওয়াটার থেকে হচ্ছে প্রায়
1 থেকে 1.5 লক্ষ মাইক্রোপ্লাস্টিক আইটেম পাওয়া যাচ্ছে, এবং সেডিমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 200 থেকে 300 মাইক্রোপ্লাস্টিক পার কেজি সেডিমেন্টে পাওয়া যাচ্ছে, এবং আমাদের ফিশগুলোতে অন অ্যান অ্যাভারেজ প্রায় 15 থেকে 20 মাইক্রোপ্লাস্টিক পার আইটেম পাওয়া যাচ্ছে, এবং ওইটার জেনেটিক অল্টারেশন করে ফেলতেছে এবং ওদের ইমিউনিটিকে হচ্ছে কি ডিস্টার্ব করে ফেলতেছে। এটা হচ্ছে ফিশের ক্ষেত্রে। এখন আমরা ফিশ খাওয়ার পরে সেটা তো আমাদের বডিতে এটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে আসতেছে, এবং এই আমাদের ফিশ বডিতে আসলে কী কী ইম্প্যাক্ট করতেছে, এবং এই স্টাডিগুলো কিন্তু আমাদের দেশে খুব কম হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিছু স্টাডি থেকে দেখা যাচ্ছে যে এটা ডিরেক্টলি আমাদের ক্যান্সারের জন্য দায়ী আমাদের শরীরে। জলবায়ু পরিবর্তনের কঠিন অভিঘাত আজ আমাদের প্রাকৃতিক মৎস্য সম্পদকে সুকঠিন এক বিপন্নতার মুখে ফেলে দিয়েছে। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী মাছের পরিবেশ ঘিরে সামান্যতম তাপমাত্রা বৃদ্ধির কারণেই এর স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অতি সহজেই এর শরীর বৃদ্ধির ক্রিয়াকলাপেও প্রকৃতির বিরূপ প্রভাব পড়ছে। বর্তমান সময়ের পরিবেশ ও জলবায়ু নানাবিধ বিপর্যয় মাছের অভিস্রবণ, বিপাক, শ্বসন এসব শরীরবৃত্তীয় বিষয়গুলোকে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত করছে। যদিও আমরা এখনও মাছের বিপণন বিষয়ে যথেষ্ট গবেষণা করতে পারিনি, তবুও এর আবাসস্থলে সৃষ্ট বিরূপতার নেতিবাচক প্রভাব অতি সহজেই দৃশ্যমান ও অনুধাবনযোগ্য। আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে, কৃষির জমির পরিমাণ কমে আসছে, তাহলে একসময় কিন্তু আমাদের হাই ইন্টেন্সিভ অ্যাকোয়াকালচারে যেতে হবে। তো এই জন্যেই আমরা ভার্টিক্যাল অ্যাকোয়াকালচারের দিকে যাব। তারই এবং আমাদের এই গবেষণার মাধ্যমে যে RS সিস্টেম, এটা যদি আপনি বিদেশ থেকে নিয়ে আসেন অনেক টাকা খরচ পড়ে, কিন্তু আপনি যদি দেশীয় প্রযুক্তি দিয়ে দেশীয় ম্যাটেরিয়ালস দিয়ে এটা তৈরি করেন, এটার অনেক অংশে প্রায় 1/3 এটার কমে আসতেছে, যে উৎপাদন খরচ এবং তৈরির খরচটা। সেটাই আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে করেছি। আমাদের একটা RS সিস্টেম আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এছাড়াও আমরা বায়োফ্লক সিস্টেম আছে, যেখানে আপনার মাছকে খাদ্য কম দিয়ে এই ন্যাচারাল খাদ্যটাই বায়োফ্লক সিস্টেমে, বিশেষ করে আমরা যেই ইনডোর সিস্টেমে ট্যাঙ্কের মধ্যে যখন মাছ চাষ করব, সেখানে আমরা এমন কিছু খাবার দিব যে আমাদের যে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের যে উপাদান, প্রাকৃতিক উপাদান আছে, সেগুলো যেন বাড়ে, তার খাদ্য দিব, আর মাছ সেই খাদ্যটাকে খাবে। তো এই খাদ্য খাওয়ার ফলে মাছ কিন্তু প্রাকৃতিক খাদ্য খেয়ে বেশি বেড়ে উঠছে। তাহলে আপনার যে কৃত্রিম খাদ্য আমরা বাইরের থেকে বানানো খাদ্য দিই, এটা দেওয়ার প্রয়োজন পড়ছে না। আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যেও আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় গবেষণা চলছে। দ্রুত জলবায়ু পরিবর্তনের তীব্রতা ও মানুষের দখল দূষণের অসহনীয় আগ্রাসন আমাদের নদী, খাল, বিল, হাওর বাওর সব কিছুতেই অপূরণীয় ক্ষতিগ্রস্ততার মুখোমুখি করে ফেলছে। প্রকৃতির অসংখ্য জলাশয় বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এর ফলে মুক্ত পানির মাছের আবাসস্থল, চারণভূমি ও প্রজনন ক্ষেত্র অত্যন্ত নির্দয়রূপে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এমন করুণ পরিস্থিতির পরিণতিতে মিঠা পানির অনেক প্রজাতির মাছ ইতিমধ্যেই হারিয়ে গেছে, আর হারিয়ে যাওয়ার তালিকায় রয়েছে আরও অসংখ্য প্রজাতি। প্রাণীর স্বাস্থ্যের জন্য কল্যাণকর পানি সমৃদ্ধ সকল জলাশয়ের পরিবেশ বায়োম্যানেজমেন্টের মাধ্যমে পরিবেশকে সদা নির্মল রাখতে সাহায্য করছে। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলসমূহের জলাশয়গুলোতে বন্যায় অতিরিক্ত পানি ধারণের মাধ্যমে একই সঙ্গে খরার সময় জলাশয়গুলোতে পরিকল্পিত উপায়ে পানি ধরে রাখার মধ্য দিয়ে স্থানীয় প্রাকৃতিক পরিবেশের পানি সংকটের সমাধান সহ জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা সম্ভব। পুকুর বা ছোট জলাশয়ে মাছের চাষ জলাশয়ের পরিবেশকে পরিচ্ছন্ন রাখছে। একই সঙ্গে বিষয়টি আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীর আমিষের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয়টি হচ্ছে এই যে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে আমাদের দেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ঘাস পরিত্যক্ত ও অর্পিত ভূমির পুকুর, ছোট বড় জলাশয়গুলোর অধিকাংশই আজ মাছ চাষ হতে বঞ্চিত হয়ে পরিত্যক্ত জলাশয়ে পরিণত হয়েছে। পরিত্যক্ত এসব জলাশয়গুলো আজ বর্জ্যের স্তূপ হয়ে পড়েছে, যা পরিবেশ দূষণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
ফলে একদিক দিয়ে দেশের মানুষ পরিবেশ সুস্থ ও শীতল রাখার বিশেষ পরিবেশ হতে বঞ্চিত হচ্ছে, একই সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মুক্ত জলজ পরিবেশে বাড়ন্ত মাছের বিশাল পরিমাণ আমিষ খাদ্য সংগ্রহের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। অন্যদিকে পরিবেশ দূষণ সহ শহরগুলোর আশেপাশের জলাশয় বিলুপ্তির কারণে ওই অঞ্চলের উষ্ণায়ন মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। শুধু মাছ চাষ করলেই শুধু হবে না, আমাদের যেই ন্যাচারাল রিসোর্সগুলো আছে, আমাদের নদী নালা খালবিল হাওর এদের পরিবেশকেও ভালো থাকতে হবে। কারণ মাছের যে প্রধান যে উৎস, এটা কিন্তু আমাদের এই প্রাকৃতিক জলাশয়গুলো। তো এইগুলো বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, মানবসৃষ্ট কারণে, বিভিন্ন কলকারখানার যে বর্জ্য সেগুলো থেকে বিভিন্ন অতিরিক্ত কীটনাশক, অতিরিক্ত সার ব্যবহার করার কারণে এগুলো দূষিত হচ্ছে। এবং আপনারা জানেন প্লাস্টিক পলিউশন সহ অন্যান্য বর্জ্য, মাইক্রোপ্লাস্টিক পলিউশন, এগুলো দ্বারা কিন্তু এইসব জলাশয় দূষিত হচ্ছে। এবং এগুলো কিন্তু মাছের মাধ্যমে এগুলো আমাদের ফুড চেইনেও কিন্তু চলে আসছে। তো আমাদের এই প্রাকৃতিক যেই জলাশয়গুলো আছে এগুলোকে আমাদের দূষণমুক্ত রাখতে হবে। মাছকে বেড়ে ওঠার, মাছ উৎপাদনের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা তাদেরকে দিতে হবে। তাহলে কিন্তু আমরা ন্যাচারাল রিসোর্স থেকে আমাদের যে মাছের যে উৎপাদন, এটা কিন্তু আমাদের টেকসই হবে। এই বিষয়টা অতীব জরুরি, কারণ আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, জেলে, তারা কিন্তু তাদের প্রধানতম সোর্সই কিন্তু এই প্রাকৃতিক জলাশয়গুলোতে, এখান থেকে জাল দিয়ে তারা মাছ ধরে। দেখেন, তাদের দিকটা চিন্তা করতে হবে আমাদের, এবং এটা সবচেয়ে চিপেস্ট সোর্স। এই জন্য আমাদের এই প্রাকৃতিক জলাশয়কে দূষণমুক্ত রেখে তার পরিবেশ ভালো রাখতে হবে, যেন আমরা মাছ চাষের পাশাপাশি এই প্রাকৃতিক জলাশয় থেকে উৎপাদন যেন আমাদের স্থিতিশীল থাকে। জলের সুস্থ উৎসগুলোতে দখল ও অবর্ণনীয় দূষণে এদেশের মিঠা পানির মৎস্য সম্পদকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের সুস্থ জীবনের প্রয়োজনেই এর বহুমাত্রিক সমাধানের জন্য অচিরেই এ বিষয়ের ভয়াবহতা নিয়ে প্রচারণা সহ কঠোর আইনি ব্যবস্থাপনা গ্রহণ জরুরি। তার মধ্যে অপেক্ষাকৃত সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমাধান হল পরিত্যক্ত ভূমির ছোট জলাশয়গুলোর সুব্যবস্থাপনা। এদেশের মানুষের স্বাস্থ্যের সার্বিক সুস্থতার নিশ্চয়তায় প্রিয় খাদ্য মাছ ও ভাত ভোজনের সংস্কৃতিকে পুনরুদ্ধারে আসুন আমরা সকলে মিলে নদ নদী হাওর বাওর পুকুর ডোবা খালবিল সহ সকল জলাশয়গুলোকে মাছের জন্য অভয়াশ্রম আবাসস্থল হিসেবে গড়ে তুলি। দখলমুক্ত জলাশয়, পুকুর সংরক্ষণ, বিলাঞ্চলে মাছের অভয়াশ্রম, স্রোতস্বিনী নদীর চিরপ্রবাহ ও ঝিল বিল দূষণমুক্ত রেখে প্যারাবন রক্ষা ও সৃজন, মুক্ত জলাশয়ে পোনা মাছ ছাড়া, মাছ ধরার সময়সীমা মেনে চলা সহ মৎস্য রক্ষায় আপন আত্ম উপলব্ধির মাঝে সঠিক সচেতনতা বৃদ্ধি করি। একথা অবশ্যই মনে রাখতে হবে যে প্রকৃতির অসীম দান প্রাকৃতিক পরিবেশ বাস্তুতন্ত্রের মাধ্যমেই নিজ ভারসাম্য সঠিক রূপে রক্ষা করছে। ফলশ্রুতিতে প্রাকৃতিক সম্পদের সুব্যবস্থাপনা মানে সুস্থ প্রাকৃতিক সম্পদ, সমৃদ্ধ বাংলাদেশের জনসাধারণের সুস্থ জীবন ব্যবস্থাপনার একমাত্র হাতিয়ার। আর একমাত্র এই সুস্থ বাংলাদেশই হতে পারে আমাদের সুস্থ জীবন রক্ষায় প্রত্যক্ষ জ্ঞান, যে জ্ঞান আচরণের অস্তিত্ব লালন ও পালনের মধ্য দিয়েই আমাদের সুস্বাস্থ্যময় জীবনের একমাত্র নিশ্চয়তা নিশ্চিত হতে পারে।